সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম টু এক্সাম বাংলা। আরআরবি এনটিপিসির 13 নম্বর ক্লাসে প্রত্যেককেই ওয়েলকাম। আমার শব্দ সবাইকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা কনফার্ম করবে। আমাদের টার্গেট 15 দিনের মধ্যে আমরা 1000 প্লাস জিকে জিএস রিভিশন করব। শুধু রিভিশন নয়, প্রত্যেকটা কোশ্চেন আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। 100% কমন যোগ্য প্রশ্ন উত্তর। তো আজকের ক্লাস শুরু করতে চলেছি, তার আগে আবারও আমি প্রতিদিনের মতো জানিয়ে রাখি, আমাদের এই ক্লাস যার আমরা নামকরণ করেছি আরআরবি এনটিপিসি ফাইনাল কাউন্টডাউন। 15 দিনের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে যা যা টপিক আছে এবং যা যা আরআরবি এনটিপিসিতে আসবে বা আসতে পারে, প্রত্যেক ধরনের কোশ্চেন আমরা রিভিশন করছি। কোশ্চেনগুলো আরআরবি এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ, এসএসসি, সিএইচএসএল বা এমটিএস, কিছু কিছু সিজিএল এর প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে। বাকি সব প্রশ্ন টিসিএস প্যাটার্নে রয়েছে। প্রতিটি ক্লাস পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। প্রতিদিন সকাল 7টায় এই ক্লাস শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন, ইরকন কোন ধরনের কার্য পরিচালনা করে? একের দাগের প্রশ্ন, ইরকন কোন ধরনের কার্য পরিচালনা করে? বলছে ব্রিজ এবং হাইওয়ে, স্টিল নির্মাণ, হেলিপ্যাড, জলবিদ্যুৎ প্রকল্প। সঠিক উত্তর কি হবে একের দাগে? দেখো, একের দাগের সঠিক উত্তর হবে ব্রিজ এবং হাইওয়ে। এই ধরনের কার্য পরিচালনা করে ইরকন। এটা একটা ভারতীয় রেলওয়ের অধীনস্থ একটা সংস্থা। ওকে, দেখো যেটাই বলছিলাম, রেল মন্ত্রকের অধীনস্থ একটা মানে কোম্পানি। ওকে, নেক্সট, লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের মধ্যে পার্থক্য কি? দুইয়ের দাগের প্রশ্ন, চারটা অপশন আমাদের কাছে রয়েছে। বলছে একজন নারী অন্যজন পুরুষ, নাকি একজন মূল চালক অন্যজন সহকারী, নাকি একজন টিকিট চেক করে, নাকি উভয়ই টার্মিনালে কাজ করে। সঠিক উত্তর কি হবে? দুইয়ের দাগের সঠিক উত্তর হবে একজন মূল চালক, অন্যজন তার সহকারী। ওকে, লোকো পাইলট হচ্ছে মূল চালক যিনি ট্রেনটা চালান, এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হচ্ছেন লোকো পাইলটের সহকারী। ওকে, নেক্সট, এখানে লেখা রয়েছে, দেখুন সহকারীর কি কাজ? লোকো পাইলট ট্রেন চালনা করছেন। ওকে, আর এএলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সহায়তা করেন ব্রেক, সিগন্যাল, এগুলো মনিটরিং এ সহায়তা করেন। নেক্সট প্রশ্ন, তিনের দাগে ই দৃষ্টি পোর্টাল নিচের কোন সংস্থা চালু করেছে? ই দৃষ্টি পোর্টাল কোন সংস্থা চালু করেছে? আইআরসিটিসি, ডিএফসিসিআইএল, ইন্ডিয়ান রেলওয়ে, নাকি রেলওয়ে পুলিশ মানে আরপিএফ এর কথা বলা হচ্ছে? তিনের দাগে সঠিক উত্তর হবে ইন্ডিয়ান রেলওয়েজ। রেলমন্ত্রী চালু করেছেন এই পোর্টাল, যার মাধ্যমে ট্রেনের রিয়েল টাইম তথ্য মনিটর করা যায়। মনে রাখবে, পোর্টালের নাম হচ্ছে ই দৃষ্টি পোর্টাল। নেক্সট প্রশ্ন, বিরসা মুন্ডা কিসের সাথে যুক্ত ছিলেন? বিরসা মুন্ডা কিসের সাথে যুক্ত ছিলেন? সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, নাকি আদিবাসী বিদ্রোহ? সঠিক উত্তর কি হবে চারের দাগে? সঠিক উত্তর হবে আদিবাসী বিদ্রোহ। হয়তো তোমরা অনেকে ভাবছো যে আজকের ক্লাসটা লাইভ হচ্ছে নাকি রেকর্ডেড ক্লাস। দেখো, আজকের ক্লাসটা রেকর্ডেড ক্লাস। ওকে, আজকের ক্লাসটা লাইভ নয়। লাইভ ক্লাসটা হলে প্রায় 1 ঘন্টা সময় যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে 1 ঘন্টার অনেকটা বেশি সময় যাচ্ছে। আমি আজকের ক্লাসটা রেকর্ডেড দিচ্ছি যেন তোমরা কম সময়ের মধ্যে ক্লাসটাও করতে পারো, আর আমার ক্ষেত্রেও কোশ্চেন গুলো সেট করা জন্য বেশি সময় আমরা পেতে পারি, এর জন্যই রেকর্ডেড ক্লাস দিচ্ছি। এখানে দেখে নাও এক্সপ্লেনেশন, বিরসা মুন্ডা ছিলেন একজন ভারতীয় আদিবাসী স্বাধীনতা সংগ্রামী, যিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, তেরাতালি কোন রাজ্যের লোকনৃত্য? তেরাতালি রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। সঠিক উত্তর হবে আমাদের রাজস্থান। তাহলে তেরাতালি লোকনৃত্যটা রাজস্থান রাজ্যের। বিদ্যাপতি কোন ভাষার কবি ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম স্টার মার্ক। বিদ্যাপতি কোন ভাষার কবি ছিলেন?
তোমরা চেষ্টা করতে পারো 6 এর দাগে বাংলা, মৈথিলি, ভোজপুরি নাকি মাগধি। সঠিক উত্তর দেখব অপশন বি সঠিক উত্তর মৈথিলি। পরের প্রশ্ন দেখো, কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য শৈলী? কুচিপুড়ি সঠিক উত্তর সবার জানার কথা অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্নে যাব, নবরাত্রি কোন হিন্দু দেবীর পূজার সাথে যুক্ত? নবরাত্রি কোন হিন্দু দেবীর পূজার সাথে যুক্ত? অ্যাকচুয়ালি নবরাত্রিটা কিন্তু আমাদের আহ, বাঙালিদের ক্ষেত্রে এতটা প্রচলিত নয়। এটা পশ্চিম ভারতের দিকে বেশি প্রচলিত নবরাত্রি। দেখে নি, দুর্গা পূজার সময় নবরাত্রি, অর্থাৎ নবরাত্রি দেবী দুর্গার 9টি রূপের পূজার জন্য উদযাপিত হয়। মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কোন রাজ্যে অবস্থিত? মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা। রিকোয়েস্ট করব সবাইকে ভিডিওটা লাইক করে দেওয়ার জন্য, পারলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো, আমাদের এই উদ্যোগটাকে সাপোর্ট করো। এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চিন্তা করার দরকার নেই, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু অলরেডি আমরা ক্লাস দেব। বিভিন্ন কে কোন পদে নিযুক্ত আছে, রাজ্য সরকারের স্কিম, কেন্দ্রীয় সরকারের স্কিম, এগুলো নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও দেবো, যেগুলো থেকে তোমরা কোশ্চেন কমন পাবে। সিইও কে কোন পদে নিযুক্ত রয়েছেন একদম ডিটেলে আলোচনা করব, চিন্তা নেই কিছু। দেখি, সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন, তেভাগা আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল? তেভাগা আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে বাংলাতে। 1946 সালে বাংলায় সংগঠিত হয়েছিল তেভাগা আন্দোলন, যেখানে কৃষকরা তাদের উৎপন্ন ফসলের 3/2 ভাগ দাবি করেছিলেন। পরের প্রশ্ন, ওয়ারেন হেস্টিং ছিলেন, ওয়ারেন হেস্টিং কে ছিলেন? এটা একটা এই ধরনের প্রশ্ন, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন বলছি দেখো, এই যে 4টা অপশন আছে, অধিকাংশ স্টুডেন্টরা ভুল করবে। আমি জানি তোমরা আমাদের যারা ক্লাস করছো প্রত্যেকেই ভালো প্রিপারেশনে রয়েছে, সবাই জানো। কিন্তু দেখো, এই ধরনের কোশ্চেন কনফিউশন বেশি হয়। প্রথমটা দেখো বলছে ভারতের প্রথম গভর্নর জেনারেল, বি তে বলছে বাংলার প্রথম গভর্নর জেনারেল, সি তে বলছে বাংলার শেষ গভর্নর জেনারেল, ডি তে বলছে ভারতের প্রথম ভাইসরয়। তাহলে সঠিক উত্তর কি হবে? 11-র দাগে সঠিক উত্তর হবে বাংলার প্রথম গভর্নর জেনারেল। ওয়ারেন হেস্টিং ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল, যিনি 1772 থেকে 1785 সাল পর্যন্ত এই পদে আসীন ছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন, সুলহ ই কুল নীতির প্রবক্তা কে ছিলেন? সুলহ ই কুল নীতির প্রবক্তা কে ছিলেন? 12-র দাগের প্রশ্ন। অপশন কি বলছে দেখো, শের শাহ সুরি, আকবর, ঔরঙ্গজেব, আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর কি হবে? 12। দেখে নেব, সঠিক উত্তর অফকোর্স আকবর। যারা অপশন বি বলেছো প্রত্যেকেই সঠিক, সুলহ ইকুল। এক্সপ্লেনেশন কি আছে একটু জেনে নিই মনে রাখার জন্য। সুলহ ইকুল কি জিনিস? সুলহ কিকুল, সর্বজনীন শান্তি নীতিটি আকবর প্রবর্তন করেছিলেন, যার উদ্দেশ্য ছিল তার সাম্রাজ্যে বসবাসকারী বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি এবং বোঝাপড়া তৈরি করা। এটি ছিল তার উদার ধর্মীয় নীতির একটি গুরুত্বপূর্ণ দিক। ক্লিয়ার? নেক্সট নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমরা গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা ইতিমধ্যেই জানো, টিম এক্সাম বাংলার তরফ থেকে প্রকাশ করা হয়েছে আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য জিকে জিএস এর লাস্ট মিনিট সাজেশন। বারবার করে বলে দিচ্ছি লাস্ট মিনিট সাজেশন। এখানে শুধু জিকে জিএস রয়েছে, মানে জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে তোমাদের যে 40 নম্বর আসবে, সেই 40 নম্বরের মধ্যে যা কিছু আসবে সবকিছু এর মধ্যে কভার করা রয়েছে টপিক ওয়াইজ। শুধু কভার করা নয়, এনটিপিসির যে প্যাটার্ন এবং সিলেবাস ওই অনুযায়ী রয়েছে। কত কোশ্চেন আছে? 1500 প্লাস এমসিকিউ। ভাবতে পারছো? 1500 এমসিকিউ। আমরা টার্গেট নিয়েছি 1000 এমসিকিউ। সেই 1000 এমসিকিউ তো এটার মধ্যে রয়েছেই, তা বাদে আরো এক্সট্রা 500 রয়েছে, এবং প্রত্যেকটা এমসিকিউ পরেই অ্যান্সার রয়েছে। শেষ মুহূর্তে প্রিপারেশন বা প্রস্তুতি, প্র্যাকটিস, রিভিশন করার জন্য কাজে লাগবে, এমন নয় যে
শেষে গিয়ে তোমাকে পিডিএফ এর অন্য টেবিলে গিয়ে খুঁজতে হচ্ছে 10-এর দাগের প্রশ্নের উত্তর এ বি সি ডি, তেমন নয়। পর 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 অ্যান্সার আছে এবং এক্সপ্লেনেশনও পাশাপাশি করে দেওয়া আছে। ওকে, তো এটা কার্যকরী হবে শেষ মুহূর্তের জন্য। যারা রিভিশন করতে চাও তাদের জন্যও কাজে লাগবে। যারা চাইছো যে এখনো প্রস্তুতি শুরু করিনি, কোনগুলো ইম্পর্টেন্ট একটু স্যার বলে দিন, তাদের জন্য ইম্পর্টেন্ট। পিডিএফ এর একটা মূল্য রাখা হয়েছে, কারণ কি বলো দেখি, মানে একটা পরিশ্রম করে কোশ্চেন গুলোকে রেডি করতে হয়, তাছাড়া আর কিছু নয়। আজকে 100 টাকা বলো বা 99 টাকা বলো, এই টাকায় কিচ্ছু হয় না। কিন্তু এক্সাম বাংলা পাবলিকেশন 99 টাকায় কারেন্ট অ্যাফেয়ার্স এর বই দেয়, আর 99 টাকায় আমরা পিডিএফও দিতে পারি, এই লেভেলের পিডিএফ। বুঝতে পারছো? আর অলরেডি আমাদের এই চ্যানেলে এই ভিডিওটা পাবলিশ করা আছে, পিডিএফ এর রিভিউটা তোমরা দেখতে পাবে, সেখান থেকে বুঝতে পারবে যে কি কি কন্টেন্ট আছে বইটার মধ্যে। ওকে, মানে পিডিএফটার মধ্যে সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে দাগ এবং হুলিয়া প্রথার প্রবর্তন করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এনটিপিসি তে এসছে, আরআরসি গ্রুপ ডি তে এসছে, হ্যাঁ, এছাড়াও তো প্রত্যেকটা পরীক্ষায় তো এই কোশ্চেনটা আসে, দাগ এবং হুলিয়া প্রথা। সবার জানা উচিত সঠিক উত্তর আলাউদ্দিন খলজি দাগ এবং হুলিয়া প্রথার প্রবর্তন করেন। দাগ মানে কি? ঘোড়ার চিহ্নিতকরণ। হুলিয়া মানে কি? সৈনিকদের বর্ণনামূলক তালিকা। এই প্রথা আলাউদ্দিন প্রবর্তন করছেন, যার উদ্দেশ্য ছিল সেনাবাহিনীতে দুর্নীতি রোধ করা এবং সামরিক দক্ষতা বৃদ্ধি করা। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, দিল্লির সুলতানি আমলে বারিদ বলতে কি বোঝাতো? বারিদ বলতে কি বোঝাতো সুলতানি আমলে? 14 দাগে বলো দেখি, 14 দাগের কি উত্তর হবে, কারা কারা পারো দেখি। অপশন এ তে বলছে বিচার বিভাগের প্রধান, অপশন বি তে বলছে গোয়েন্দা এবং সংবাদ সংগ্রাহক, সি তে বলছে ভূমি রাজস্ব সংগ্রাহক, ডি তে বলছে সেনাবাহিনীর প্রধান। তাহলে 14 দাগের এই বারিদ কথাটার অর্থ কি? সঠিক উত্তর দেখবো অপশন বি, গোয়েন্দা এবং সংবাদ সংগ্রাহক। যারা অপশন বি করেছো 14, প্রত্যেকেই সঠিক, তোমাদের প্রিপারেশন ভালো জায়গায় রয়েছে। ওকে, নেক্সট, চৌথ এবং স্বদেশমুখী কর কোন রাজবংশের সাথে যুক্ত? চৌথ এবং স্বদেশমুখী কর কোন রাজবংশের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে মারাঠা। দেখো, চৌথ হচ্ছে 25% কর এবং স্বদেশমুখী হচ্ছে 10% কর, যা ছিল আয়ের মূল উৎস মারাঠাদের ক্ষেত্রে। নেক্সট দেখো, 16, দ্বীন-ই ইলাহি ধর্মের মূল উদ্দেশ্য কি? দ্বীন-ই ইলাহি, সঠিক উত্তর দেখবো ধর্মীয় সহনশীলতা এবং সমন্বয়। দেখো, দ্বীন-ই ইলাহি কে প্রবর্তন করেন? তোমরা বলে দিলে আকবর, কিন্তু পরীক্ষায় প্রশ্ন এলো এরকম যে দ্বীন-ই ইলাহি ধর্মের মূল উদ্দেশ্য কি ছিল, সেক্ষেত্রে আটকে গেলে তোমরা। কিন্তু এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় আসে মূলত আরআরবি এনটিপিসি এই লেভেলের পরীক্ষার ক্ষেত্রে। যদি ডব্লিউবিপির কথা বলি, সেখানে প্রশ্ন আসবে দ্বীন-ই ইলাহি কে প্রবর্তন করে, সেটা আলাদা লেভেলের কোশ্চেন। কিন্তু এখানে দ্বীন-ই ইলাহি মূল উদ্দেশ্য কি ছিল, ঠিক আছে, এই লেভেলেরই প্রিপারেশন হওয়া উচিত। অলবিরুনির ভারত তহকিক-ই-হিন্দ গ্রন্থটি কোন শাসকের আমলে লেখা হয়? দেখি সঠিক উত্তর, তহকিক-ই-হিন্দ কোন শাসকের আমলে লেখা হয়? সঠিক উত্তর মোহাম্মদ গজনী। অলবিরুনি ছিলেন ইরানি পণ্ডিত, যিনি গজনীর ভারত আক্রমণের সময় ভারতে আসেন। ভারতীয় সমাজ, বিজ্ঞান, ধর্ম, সাহিত্য নিয়ে বিশেষ পর্যবেক্ষণ তার বইতে তুলে ধরেছেন। বোঝা গেল? নেক্সট, 18, পদ্মাবত কাব্যটি কে রচনা করেন? পদ্মাবত, পদ্মাবত কাব্যটি কে রচনা করেন? সঠিক উত্তর হবে মালিক মুহাম্মদ জয়সী। মালিক মুহাম্মদ জয়সী 1540 সালে সুফি কবি মালিক মোহাম্মদ জয়সী এই বইটি রচনা করছেন। এটি রানী পদ্মিনী এবং আলাউদ্দিন খলজির গল্প অবলম্বনে লেখা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, মুঘল চিত্রকলার উপর ফার্সি প্রভাবের পাশাপাশি কোন দেশীয় চিত্রকলার প্রভাব দেখা যায়? অর্থাৎ মুঘল আমলে ফার্সি চিত্রকলার উপরে ফার্সি প্রভাব একটা রয়েছে, তাছাড়াও সেটা তো বিদেশি প্রভাব একটা, কিন্তু দেশীয় কোন চিত্রকলার প্রভাব দেখা গিয়েছে?
রাজপুত চিত্রকলা, পাল চিত্রকলা, ডেক্কান চিত্রকলা, নাকি ওপরের কোনোটিই নয়? সঠিক উত্তর রাজপুত চিত্রকলা। ওকে। মুঘল চিত্রকলা ফার্সি এবং ভারতীয় উভয় শিল্পকলার সংমিশ্রণ। বিশেষ করে রাজপুত চিত্রকলার কিছু শৈলী এবং বিষয়বস্তু মুঘল চিত্রকলার উপর প্রভাব ফেলেছিল। দেখো, মাঝখানে একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, তোমরা আমাকে সরাসরি ফেসবুকে কানেক্ট করতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, ওখান থেকে ফলো করে নিলে গুরুত্বপূর্ণ আপডেটস গুলো তোমরা ওখান থেকে পাবে, অ্যাভেল করতে পারবে। মাঝে মধ্যে আমি ওখানে লাইভ আসি, বিভিন্ন প্রশ্ন উত্তর তোমরা আমাকে করতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ফলো করে রাখবে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন পর্বত শ্রেণী প্রাচীনতম? কোশ্চেনটা সহজ, কিন্তু কত ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা বলে বোঝানো যাবে না। আমি যদি 100 জন স্টুডেন্টকে এই প্রশ্নটা করি, ধরে নাও আরআরবি এনটিপিসি পরীক্ষা, ধরে নিচ্ছি 100 জন ছেলে পরীক্ষা দেবে, 100 জনকে যদি এই প্রশ্নটা করি, তার মধ্যে এই প্রশ্নটা 100 জনের মধ্যে 100 জনেরই সঠিক উত্তর দেওয়ার কথা, কিন্তু জানো 100 জনের মধ্যে কতজন এটাকে সঠিক দিতে পারবে? সঠিক দিতে পারবে মাত্র 20 থেকে 30 জন, এর থেকে বেশি একদমই নয়। তাহলে বুঝতে পারছো, কয়েক লক্ষ ক্যান্ডিডেট, লক্ষ লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারে, কিন্তু মূল কম্পিটিশনটা 100% এর সঙ্গে নয়। মূল কম্পিটিশনটা ওই 20 থেকে 30% ক্যান্ডিডেটের মধ্যেই, তাদের মধ্যেই মূলত প্রতিযোগিতা। তাই লক্ষাধিক ক্যান্ডিডেট হোক কিংবা মানে কম হোক কিংবা বেশি হোক, সেটা আমাদের ভেবে লাভ নেই। যারা ভালো প্রস্তুতি নিয়েছো তারা অলওয়েজ ভালো রেজাল্ট করবে, এইটুকু বলতে পারি। তুমি যদি টাইম দিয়েছো, তুমি যদি খেটেছো, তার রেজাল্ট তুমি পাবে, এবং সেই রেজাল্টের মানে তুমি রেজাল্ট পেতে বাধ্য, পাবেই, মানে রেজাল্ট হবে না এরকম কোনো ব্যাপার নেই। এই কোশ্চেনটা সহজ কোশ্চেন, কিন্তু গুরুত্বপূর্ণ। আমি দেখেছি অনেকেই তবু এটা ভুল করে। সঠিক উত্তর হবে আরাবল্লী। আরাবল্লী পর্বত শ্রেণী ভারতের প্রাচীনতম পর্বতমালাগুলির মধ্যে অন্যতম, এবং এখানে হিমালয় নবীন ভঙ্গিল পর্বতমালা। ওকে, হিমালয় যদি বলে সেক্ষেত্রে হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বতমালা। ক্লিয়ার? নেক্সট, ভারতের কোন অঞ্চলের জলবায়ু উষ্ণ এবং আর্দ্র? ভারতের কোন অঞ্চলের জলবায়ু উষ্ণ এবং আর্দ্র? 21 দাগে বলো। মরুভূমি অঞ্চল, পার্বত্য অঞ্চল, উপকূলীয় অঞ্চল, মধ্য ভারত। তোমরা এর অ্যান্সারটা করো 21 দাগে। আমাকে একটু জল খেতে হবে, জল খেয়ে নি, এতক্ষণ ধরে কথা বলার জন্য গলাটা একটু ব্যথা করছে। উত্তর দাও 21 দাগে। সঠিক উত্তর এ বি সি ডি। কি হবে? দাগ নম্বর দিয়ে উত্তর দেবে। দেখি এবারে উত্তর, সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে উপকূলীয় অঞ্চল, মানে সমুদ্র তীরবর্তী উপকূল অঞ্চল। ওকে, সেখানে উষ্ণ এবং আর্দ্র জলবায়ু থাকে। ভারতের কোন রাজ্য বাঘের রাজ্য নামে পরিচিত? দেখি 22 দাগের প্রশ্ন, কারা সঠিক করতে পারো। বাঘের রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট। কি হবে? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ, কারণ মধ্যপ্রদেশের বাঘের সংখ্যা অন্যান্য রাজ্যের তুলনায় বেশি, তাই একে বাঘের রাজ্য বলা হয়। তোমরা যারা আরআরবি এনটিপিসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অলরেডি বললাম তোমাদের জন্য এই মুহূর্তে বেস্ট হবে ওই লাস্ট মিনিট সাজেশন পিডিএফ, যেখানে জিকে জিএস আছে, মানে জেনারেল অ্যাওয়ারনেস পার্টটা। কিন্তু যারা ফুল সাবজেক্ট নিতে চাইছো, ফুল সিলেবাস কভার দেওয়া বই নিতে চাইছো, তারা রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার বইটা নিতে পারো। এই বইটার মধ্যে কিন্তু প্রত্যেকটা সিলেবাস কভার করে দেওয়া রয়েছে। মোটামুটি কয়েকদিনে তোমরা রিভিশন দিয়ে নিতে পারবে, এবং পরীক্ষার জন্য যেসব টপিকগুলো লাগবে প্রায় টপিকগুলো এর মধ্যে তোমরা কভার পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটা রিভাইজড এডিশন। এখানে 1000+ জেনারেল নলেজ, জেনারেল সায়েন্সের অনলাইনার রয়েছে। ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অথবা এক্সাম বাংলা পাব থেকে অর্ডার করতে পারো, exambanglapub.com, অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো।
যে কোনো ভাবে তোমরা এটাকে অর্ডার করতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? ধারা 14, 15, 17, 18। সঠিক উত্তর হবে ধারা 17। 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ এবং যে কোনো প্রকার অনুশীলন নিষিদ্ধ করা হয়েছে। 24 দেখো, সংবিধানের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংবিধানের কোন ধারায় বলা হচ্ছে বাক এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে? মানে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা। সঠিক উত্তর হবে 19 নম্বর ধারা। 19 নম্বর ধারায় বাক এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার সহ 6টি মৌলিক স্বাধীনতার কথা বলা হয়েছে। রাজ্য বিধানসভার নিম্ন কক্ষের নাম কি? সবার জানা উচিত, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কিন্তু অনেকে বলবে যে স্যার এটা তো পার্লামেন্টের নিম্ন কক্ষ, পার্লামেন্টের উচ্চ কক্ষ শুনেছিলাম। যারা একটু প্রিপারেশন থেকে দূরে আছো তাদের মধ্যে এই কোশ্চেনটা হবে। এটা আবার রাজ্য বিধানসভার ক্ষেত্রে নিম্ন কক্ষটা কি ব্যাপার, জানবো সেটা। দেখো, সঠিক উত্তর হবে বিধানসভা। তাহলে বিধানসভা যদি রাজ্য নিম্ন কক্ষ হয়, উচ্চ কক্ষ কি হবে? বিধান পরিষদ। কিন্তু এই বিধান পরিষদ সব রাজ্যে কিন্তু নেই। কমেন্ট করে জানাও বিধান পরিষদ কোন রাজ্যে আছে, কোন রাজ্যে আছে। আর পশ্চিমবঙ্গে বিধান পরিষদ আছে কি নেই সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। দেখো, এখানে বলছে যে রাজ্য বিধানসভার দুটি কক্ষ থাকতে পারে। দুটি কক্ষ থাকতে পারে, থাকে নয়, থাকতে পারে। বিধানসভা হচ্ছে নিম্ন কক্ষ আর বিধান পরিষদ যেটা বললাম উচ্চ কক্ষ। তবে সব রাজ্যে বিধান পরিষদ নেই। 26, রাজ্য বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। 26, 26 উত্তর দাও। 26 উত্তর দাও। 26 উত্তর হবে ডি, 6 বছর। নেক্সট, লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত? লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত? মাদার টেরেসা, ফ্লোরেন্স নাইটেঙ্গেল, সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ট। সঠিক উত্তর হবে 27 ফ্লোরেন্স নাইটেঙ্গেল। কি নামে পরিচিত? লেডি উইথ দ্য ল্যাম্প। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন একজন ব্রিটিশ সমাজ সংস্কারক এবং আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা। ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈন্যদের সেবার জন্য তিনি লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, শান্তির মানুষ নামে কে পরিচিত ছিলেন? শান্তির মানুষ নামে কে পরিচিত ছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী, গুলজারিলাল নন্দা, মোরারজি দেশাই, চরণ সিং। সঠিক উত্তর হবে লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং তিনি তার সরল জীবনযাপন এবং শান্তির প্রতি অঙ্গীকারের জন্য শান্তির মানুষ নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে? বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে? প্রতিরক্ষা মন্ত্রী, এই কোশ্চেনটা প্রত্যেকের বলা উচিত। অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারমন, এস জয়শঙ্কর। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে রাজনাথ সিং, ডিফেন্স মিনিস্টার। ভারতের বর্তমান অর্থমন্ত্রী কে রয়েছেন? এগুলো কিন্তু এনটিপিসি পরীক্ষায় প্রত্যেকটা শিফটে আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা শিফটে আসবে। পীযূষ গোয়েল, নির্মলা সীতারমন, নীতিন গডকরি, ধর্মেন্দ্র প্রধান। কে? সঠিক উত্তর হবে নির্মলা সীতারমন। সড়ক এবং পরিবহন মন্ত্র, সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছে? একদমই সঠিক, সবার জানা উচিত। অপশন সি, নীতিন গডকরি। এবারে আসছি 32 প্রশ্ন। দেখো, কোন গ্যাসটি রক্তে অক্সিজেনের পরিবহনে বাধা সৃষ্টি করে? সায়েন্সের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেলের পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসেছে। কোন গ্যাসটি রক্তে অক্সিজেনের পরিবহনে বাধা সৃষ্টি করে?
কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, সালফার ডাই অক্সাইড। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড, যার সংকেত CO, একটি বিষাক্ত গ্যাস যা হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের চেয়ে অনেক বেশি দৃঢ়ভাবে আবদ্ধ হয়, ফলে রক্তে অক্সিজেনের পরিবহন ব্যাহত হয় এবং শ্বাসকষ্ট, মৃত্যু পর্যন্ত হতে পারে। মনে রাখবে কার্বন মনোক্সাইড। কোনটি বায়ুমণ্ডলে সালফারের প্রধান প্রাকৃতিক উৎস? কোট আনকোট প্রাকৃতিক উৎস, ন্যাচারাল সোর্সেস সালফারের। শিল্প কারখানা, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, জীবাশ্ম জ্বালানি, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কোনটা হবে? সঠিক উত্তর হবে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, যেটা থেকে সালফার উৎপন্ন হয় এবং প্রাকৃতিক উৎস সালফারের ক্ষেত্রে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আল্ট্রাভায়োলেট রশ্মি কোন ধরনের দূষণের সাথে সম্পর্কিত? আল্ট্রাভায়োলেট রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি। শব্দ দূষণ, জল দূষণ, তেজস্ক্রিয় দূষণ, বায়ুমণ্ডলীয় দূষণ। সঠিক উত্তর বায়ুমণ্ডলীয় দূষণ। কেন? ওজোন স্তরের ক্ষয়ের ফলে বায়ুমণ্ডলে অতিরিক্ত অতিবেগুনি রশ্মি প্রবেশ করে, যা ত্বক, ক্যান্সার, চোখের ক্ষতি এবং উদ্ভিদের ক্ষতি সাধন করে। এটা বায়ুমণ্ডলের সঙ্গে কানেক্টেড। বায়ুমণ্ডলীয় দূষণ, বায়ু দূষণ নয় কিন্তু, বায়ুমণ্ডলীয় দূষণ। ওকে, আবারও তোমাদেরকে আপডেট করে দিতে চাই, যারা আরআরবি, এনটিপিসি, জিকে, জিএস লাস্ট মিনিট সাজেশন কালেক্ট করতে চাও, 1500 ক্লাস টপিক ওয়াইজ সাজেস্টিভ এমসিকিউ, যেটা আরআরবি এনটিপিসির জন্য একদম ডেডিকেটেডলি তৈরি করা হয়েছে। পিডিএফ এর মূল্য রয়েছে 99 টাকা। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো। নম্বরটাই যে দেওয়া আছে 8001650019, এবং চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে, তোমরা দেখে নাও যে পিডিএফটার কোয়ালিটি কেমন রয়েছে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে পিডিএফটার কোয়ালিটি কি রয়েছে। আজকের ক্লাসটা এইটুকুই থাকলো। আজকের ক্লাসে আমরা 38টা কোশ্চেন আলোচনা করলাম। অনেকে কমেন্ট করেছিলে যে স্যার ক্লাসটাকে 1 ঘন্টা না করিয়ে একটু ছোট করুন, অনেকের অসুবিধা হচ্ছিল, তাই চেষ্টা করলাম যে 38টা কোশ্চেন দিয়ে রেকর্ডেড একটা ক্লাস দিতে। এতে সুবিধে হবে, তোমরা কমেন্ট করতে পারবে। তোমরা কমেন্ট করলে আমাদের এই ভিডিওগুলোর রিচ একটু বাড়বে, এবং রিচ বাড়লে আমরা আরো বেশি করে তোমাদের সহযোগিতা করতে পারবো। দেখা হবে 14 নম্বর ক্লাস নিয়ে আগামীকাল সকাল 7টায়। সবাই ভালো থাকবে এবং সবার যেন ভালো প্রিপারেশন হয়, তার জন্য তোমরা সবাই চেষ্টা করে যাবে। ধন্যবাদ।